মেয়ের বিয়ে ঠিক হয়েছে ভাইজান, পাত্রপক্ষের কোনো দাবি নেই। তবু আমাদের উপর মেয়ের একটা দায় দাবি তো থেকেই যায় না? মেয়েটা নতুন এক ঘরে যাবে, তারে যদি একটু সোনার গয়না না দিতে পারি তবে সে সারা জীবন মনে কষ্ট চেপে রাখবে। তাই বলেছিলাম কি ভাইজান, আমারে যদি কিছু টাকা ধার হিসেবে দিতেন বড় উপকার হতো। কথাগুলো বলে আব্বা বড় চাচার মুখের দিকে আকুল দৃষ্টিতে চেয়ে রইলেন। আব্বার গলার আওয়াজটা কেমন যেন কাঁপছিল, চোখের কোণে জমে উঠেছিল একরাশ অসহায়ত্ব। মধ্যবিত্ত সংসারে মেয়ের বিয়ে দেওয়া মানে শুধু একটা উৎসব নয়, বাবার বুকের ভেতর জমে থাকা দীর্ঘদিনের জমানো স্বপ্ন আর দুশ্চিন্তার এক অদ্ভুত লড়াই। বড় চাচা ইজি চেয়ারে গা এলিয়ে বসে ধীর সুস্থে পান চিবাচ্ছিলেন। পানের খাস থেকে চুনটুকু নিয়ে জর্দায় মাখাতে মাখাতে একটু সময় নিলেন। তারপর মুখে এক গাল লাল ফেনা জমিয়ে বেশ তাচ্ছিল্যে সুরেই বললেন, টেহা তো দেওয়ান যায় রমেশ, তবে এখানকার মানুষজন রে তো বিশ্বাস নাই, বেশি দিন বাঁচে না। কখন কি হইয়া যায়, কখন আবার মন পাল্টে যায়, বলা তো যায় না। ধর, তুই আমার কাছ থেকে টেহা নেওয়ার পর বাই চান্স তোর কিছু হয়ে যায়, তখন কি তোর পোলা মাইয়া বা বউ আমার মুখের কথা বিশ্বাস যাইব? সমাজে কত কি ঘটে দেখস না? তাই বলেছিলাম কি, তোর ওই বিঠা বাড়ির জমির দলিলটা আমার কাছে দিয়া রাখিস, তারপর তুই টিহা যখন খুশি তখন দিস। ভাই হিসেবে এতে আর আমার কোনো আপত্তি থাকবে না। বড় চাচার প্রতিটি শব্দ যেন চাবুকের মতো এসে পড়ল আব্বার গায়ে। নিজের আপন বড় ভাই, একই মায়ের পেটের সন্তান, অথচ বিপদের দিনে সাহায্য করার বদলে চুপ পড়েছে ভিটামাটিটার উপর। যে জমিতে আমাদের স্মৃতি জড়িয়ে আছে, যে এক চিলতে উঠোনে আমাদের শৈশব কেটেছে, সেটা বন্ধক না দিলে ভাইয়ের কাছ থেকে টাকা পাওয়া যাবে না। বড় চাচার কথা শুনে আব্বা মাথা নিচু করে ফেললেন, আর একটা শব্দ উচ্চারণ করলেন না। চোখের পানিটা ভাইয়ের সামনে পড়তে দিলেন না। সবটুকু কষ্ট যেন এক ঢুকে গিলে ফেললেন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর সময় শুধু বিড়বিড় করে বললেন, বিকালে আসবো আবার ভাইজান। বাড়ি ফেরার পথে আব্বা আমার শক্ত করে হাত ধরে হাঁটতে লাগলেন। আব্বার চোখের কোণে জমে থাকা জল চিকচিক করছে, রোদের আলোয় তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি তখন ছোট, দুনিয়ার জটিলতা আর কুটিলতা বোঝার বয়স হয়েছিল, আবার হয়নি। আব্বাকে চুপচাপ দেখে আমার বাল্যকিল্য মন বলে উঠল, আব্বা, আব্বুর বিয়েতে আমারে নতুন শার্ট আর প্যান্ট কিনা দিবা না? আব্বা থমকে দাঁড়ালেন, আমার দিকে ফিরে তাকালেন, নিজের চোখের কোণের পানিটুকু গামছা দিয়ে সজোরে মুছে নিয়ে আমার মাথায় হাত বুলালেন। অত কষ্টের মাঝেও ঠোঁটের কোণে জোর করে একটুখানি হাসি ফুটিয়ে বললেন, দিবারে বাবা, তোরে নতুন পোশাকই দেব। বাড়ি পৌঁছাতে আম্মা দরজার সামনে এসে দাঁড়ালেন। আম্মার মুখের দিকে তাকালেই বোঝা যায় তিনি কতটা উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলেন। উঠোনের একপাশে বড় বোন মরিয়ম দাঁড়িয়ে আড়ালে সব শুনছিল। যে বিয়ের আনন্দে তার মুখটা এতদিন উজ্জ্বল হয়ে থাকার কথা ছিল, সেই মুখটা আজ মলিন হয়ে আছে। তার মনে হচ্ছিল নিজের বিয়ের জন্য হয়তো আজ বাবাকে এভাবে অপমানের মুখোমুখি হতে হচ্ছে। আম্মা এগিয়ে এসে নিচু স্বরে জিজ্ঞেস করলেন, বড় ভাই কি বললেন, টাকা দেবেন? আব্বা উঠোনের বাঁশঝাড়টার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর শক্ত গলায় বললেন, বড় ভাই টাকা দেবে না বুলা, সে রক্ত চেনে না, সে চেনে ভিটামাটি। আমার রক্ত বেচে দিলে হয়তো কিছু টাকা পেতাম। বিকালে আব্বা আবার বড় চাচার কাছে গেলেন। আমাদের বসত বেটার 4 শতক জমির দলিলটা বড় চাচার হাতে তুলে দিয়ে মাত্র 1 লক্ষ টাকা ধার নিলেন। সাদা কাগজে সই করালো বড় চাচা, সাথে 2 জন সাক্ষী, যারা আব্বার আপন বলতে কেউ ছিল না, সব বড় চাচার পোষা লোক। জমি বন্ধক রেখে বোনের বিয়েতে সামান্য কিছু সোনার গয়না আর বরযাত্রীর আপ্যায়নের ব্যবস্থা হলো। বোনকে বিদায় দেওয়ার দিন পুরো বাড়ি কেঁদে ভাসালো, কিন্তু সেই আনন্দের আড়ালের অন্ধকারটা তখনও পুরোপুরি উন্মোচিত হয়নি। বিয়ের ঠিক 3 মাসের মাথায় এক রাতে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। বুকে প্রচণ্ড ব্যথা, গায়ের
ডাক্তার ডাকার আগেই আব্বা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন। আব্বার মৃত্যুর শোক সামলে ওঠার আগেই আমাদের মাথায় ভেঙে পড়ল আসল বিপদ। আব্বার 40 পর দিন সকালে বড় চাচা হাত কাটা শার্ট আর পরনে লুঙ্গি পেঁচিয়ে আমাদের উঠানে এসে দাঁড়ালেন। সাথে পাড়ার মাতব্বর আর 4-5 জন হিংস্র চেহারার লোক। বড় চাচা পান চিবুতে চিবুতে উঠোনের মাঝখানে একটা থুতু ফেলে বললেন, ছোট বউ, রমেশ তো চইলা গেল, কিন্তু আমার পাওনা 2 লাখ টাকা আর বিঠাবাড়ির জমি রেজিস্ট্রি তো বাকি পইরা গেল। আমি শুক্রবারের মধ্যে জমি খালি কইরা দিবা, না হইলে আমি নিজে জমি বুঝিয়া নিতে আইনি লোক নিয়া আইমু। আমার মা বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেলেন। 2 লাখ টাকা? ভাইজান, ও তো আপনার কাছ থেকে না 1 লক্ষ টাকা নিছিল, আর জমি তো বন্ধক ছিল, বিক্রি তো করেনি। বড় চাচা পকেট থেকে একটা স্ট্যাম্পের কাগজ বের করে হাওয়ায় উড়িয়ে দিলেন। ভেংচি কেটে বললেন, কথার কি কোনো দাম আছে? কাগজে সই আছে রমিজের, 2 লাখ টাকা আর জমি বিক্রির বায়নাপত্র, সাক্ষীও আছে। কোনো কথা শুনবো না। শুক্রবার সকালে ভিটা খালি না পাইলে মা পোলাকে রাস্তায় টেনে হিঁচড়ে বের করমু। মা হাউমাউ করে কেঁদে উঠে মাতব্বরদের পায়ে পড়তে চাইলেন, কিন্তু কেউ এগিয়ে এলো না। আমি মায়ের শাড়ির আঁচল ধরে কাঁপতে লাগলাম। আজ বৃহস্পতিবার রাত, কাল সকালে বড় চাচা লোকজন নিয়ে আসবে আমাদের ঘর থেকে বের করে দিতে। বৃহস্পতিবারের রাতটা ছিল আমাদের জীবনের সবচেয়ে দীর্ঘ আর অন্ধকার রাত। ঘরের কোণে মায়ের ফুফানির শব্দ, আর বাইরে বাঁশঝাড়ের বাতাসে ভিটা হারানোর আর্তনাদ। দুটোই আমার বাল্যমন এক গভীর ক্ষত তৈরি করে দিয়েছিল। পরের দিন শুক্রবার সকালে ঠিকই বড় চাচা মাতব্বর আর লোকজন নিয়ে আসলেন। গায়ের জোর আর জালিয়াতির কাগজের দাপটে আমাদের ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হলো। বাবার স্মৃতি বিজড়িত সেই বসত বেটার দরজায় পড়ে রইল আমার শৈশব, আম্মার চোখের জল। যাওয়ার আর কোনো জায়গা ছিল না আমাদের। আম্মা আমার হাত ধরে এক কাপড়ে রওনা হলেন নানার বাড়ির উদ্দেশ্যে। দীর্ঘ পথ হেঁটে যখন নানা বাড়িতে পৌঁছালাম, তখন আম্মার চেহারায় লেগেছিল চরম অপমানের ছাপ। মামা আমাদের দেখে একটু নরম হলেও মামির মুখটা আষাঢ়ের মেঘের মতো কালো হয়ে গেল। সংসারে নতুন 2 জন মানুষের স্থায়ী আস্তানা মামি সহজভাবে নিতে পারেননি। তার চোখ মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল। তবুও রক্তের টানে মামা আমাদের থাকতে দিলেন। নানার বাড়ির পেছনের এক টিনের ঘরে আমাদের জায়গা হলো। মা বুঝতেন পরের ঘাটে বসে বসে খেলে সম্মান থাকে না, তাই আত্মসম্মান বাঁচাতে আম্মা পরদিনই কাজে নেমে পড়লেন। পাশের এক মাতব্বর বাড়িতে সকাল বিকাল রান্নার কাজ নিলেন তিনি। কনকনে শীতের সকালে বা তীব্র গরমে অন্যের হাঁড়ি ঠেলতে ঠেলতে আম্মার হাতে চামড়া খসখসে হয়ে গেল। তবু তিনি আমাকে পড়াশোনা করানোর চেষ্টা ছাড়েননি। গ্রামের প্রাইমারি স্কুলে আমাকে ভর্তি করিয়ে দিলেন, কিন্তু নিয়তির খেলা অন্যরকম ছিল। আমি যত বড় হচ্ছিলাম, সংসারের অভাব তত ডালপালা মেলাচ্ছিল। প্রাইমারি পার হয়ে হাই স্কুলে উঠতেই বুঝলাম আমার একার উপার্জনে পড়াশোনার খরচ আর দুবেলার ভাত জোগাড় করা অসম্ভব। মনকে শক্ত করে একদিন বই খাতা গুটিয়ে রাজমিস্ত্রির যুগালি সহকারী হিসেবে কাজে নেমে পড়লাম। প্রথম হাত ফুলে যেত, ইটের গুঁড়ায় নাক মুখ ভরে যেত। পুরো দিন রোদে পুড়ে বাকি রাজমিস্ত্রিদের সমান পরিশ্রম করেও দিন শেষে সর্দার আমার হাতে 300 টাকার জায়গায় 200 টাকা ধরিয়ে দিত। বলতো, তোর তো বয়স কম, গায়ে জোর নাই, এডি অনেক। বুকে জমানো অপমান আর ক্ষোভগুলো চেপে ধরে সেই 200 টাকাই হাতে নিয়ে বাড়ি ফিরতাম। আম্মার হাতে যখন সেই 200 টাকা দিতাম, আম্মা আঁচল দিয়ে আমার মুখের ঘাম মুছে দিয়ে কেঁদে ফেলতেন। আমি হেসে বলতাম, আম্মা কান্দো না, আজ 200 টাকা পাইছি, একদিন দেখবা আমি অনেক বড় মিস্ত্রি হমু, হাজার হাজার টাকা আয় করমু। কষ্টের মাঝেও দিন কাটছিল।
দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেল। আমি এখন আর সেই ছোট্ট যুগালি নই, দক্ষ রাজমিস্ত্রি হয়ে উঠেছি। সততা আর মেহনতের জোরে কপাল ফিরতে শুরু করলো। কিছু বছরের মধ্যে আমি ভালোই কিছু টাকা জমিয়েছি। মামা একদিন মায়ের সামনে ডেকে নিয়ে বলল, আর কতদিন এভাবে হাজিরা কাজ করবি? তার থেকে ভালো তুই বিদেশ চলে যা। এই কাজে তোর অভিজ্ঞতা আছে। এই কাজে আমরা তাই মনে হলো এইভাবে সময় নষ্ট না করে প্রবাসে যাওয়াই ভালো হবে। কিন্তু মা রাজি ছিল না। প্রথমে মামা ভালো করে বুঝিয়ে বলার পর রাজি হলো। আর 4 মাস পর দুবাই চলে আসি কনস্ট্রাকশন কাজে। দুবাই এই কাজে আসার পর 1 বছরের মধ্যে আমার জায়গা পাকাপোক্ত করে নিলাম দুবাইয়ের এক স্থানীয় লোক দিয়ে। দুবাইয়ের তপ্ত রোদ আর হাড়ভাঙা খাটুনি কোনোটাই আমাকে দমাতে পারেনি। প্রতি ফোঁটা ঘামের বিনিময়ে আমি শুধু আব্বার সেই অসহায় মুখ আর আম্মুর কথা ভাবতাম। মায়ের দোয়ায় আর নিজের মেহনতে 1 বছরের মধ্যেই দুবাইয়ের কনস্ট্রাকশন খাতে নিজের একটা শক্ত অবস্থান তৈরি করে ফেললাম। কোম্পানির শেখ মালিক আমার সততা আর কাজে মুগ্ধ হয়ে আমাকে বড় প্রজেক্টের সাইট ম্যানেজারের দায়িত্ব দিলেন। স্বপ্নের দিকে আমার পথ চলা শুরু হলো। নিজের সামর্থ্য হওয়ার পরই প্রথম যে কাজটা করলাম তা হলো মামার ঋণ শোধ করা। সেই বিপদের দিনে মামা না থাকলে আমরা কোথায় ভেসে যেতাম জানি না। মামাকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য একটা বড় ব্যবসার দায়িত্ব তুলে দিলাম। পাঠালাম মোটা অঙ্কের টাকা। যে বোনটার বিয়ের জন্য আব্বাকে ভিটা বন্ধক দিতে হয়েছিল, সেই মরিয়ম আপার জন্য আর আম্মার জন্য দুবাই থেকে খাঁটি সোনার গয়না পাঠালাম। তবে বুকের ভেতরের আসল স্বপ্নটা তখনও বাকি ছিল। দুবাই আসার 3 বছর পর গোপনে দেশে আমার এক বিশ্বস্ত লোক পাঠালাম। বড় চাচা ততদিনে সুদের কারবার আর নানাবিধ জালিয়াতি করে ঋণে জর্জরিত হয়ে পড়েছিলেন। টাকার খুব দরকার ছিল তার। আমার সেই লোকটির মাধ্যমে মোটা অঙ্কের টাকা দিয়ে চাচার কাছ থেকে আমাদের সেই 4 শতক বসত ভিটা আম্মার নামে রেজিস্ট্রি করিয়ে নিলাম। পুরো বিষয়টা আম্মা বা বাড়ির কেউ জানতো না। জমি কেনার পর থেকেই কাজ শুরু করে দিলাম। নিজের হাতে নকশা করে সেরা মালামাল দিয়ে আব্বার সেই স্মৃতি বিজড়িত ভিটায় নির্মাণ করতে লাগলাম এক দৃষ্টিনন্দন 3 তলা ডুপ্লেক্স বাড়ি। দেখতে দেখতে প্রবাসে 60টি বছর কেটে গেল। আজ 7 বছর পর আমি দেশের মাটিতে পা রাখছি। বুকে এক অদ্ভুত অনুভূতি। আম্মা ফোনে আগেই জানিয়েছেন আমার জন্য নাকি লক্ষ্মী একটা মেয়ে পছন্দ করে রেখেছেন। দেশে ফিরলেই বিয়ে। ফ্লাইট থেকে নেমে সোজা নানার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িতে ভর্তি ছিল আম্মা, মামা আর মামির জন্য কেনা অজস্র উপহার। বাড়ি পৌঁছাতেই আম্মা আমাকে বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন। 7 বছরের প্রতীক্ষার অবসান হলো। আম্মার চোখের জলে আমার কাঁধ ভিজে গেল, কিন্তু এ জল আনন্দের। কিছুক্ষণ পর আম্মার হাত ধরে বললাম, চলো মা, জামা কাপড় গুছিয়ে নাও, আমাদের বের হতে হবে। আম্মা অবাক হয়ে বললেন, কোথায় যাবো রে বাবা? এখানেই তো তোর মামা ঘর তুলে দিয়েছে, আমরা তো এখানেই থাকি। আমি আম্মার চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, না মা, আমরা আমাদের আসল বাড়িতে যাব। আম্মার চোখ দুটো ছানাবড়া হয়ে গেল। আমাদের বাড়ি মানে? যে বাড়ি থেকে আমাদের একদিন এক কাপড়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আব্বার সেই ভিটা বাড়িতে। 70টি বছর পর আম্মাকে নিয়ে নিজের গ্রামে পা রাখলাম। গ্রামের মানুষজন গাড়ি দেখে কৌতূহলী হয়ে জমায়েত হলো। যখন গাড়িটা আমাদের পুরনো ভিটার সামনে গিয়ে থামল, আম্মা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। সেখানে এখন আর সেই জীর্ণ টিনের ঘর নেই। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক রাজপ্রাসাদ সমতুল্য সুন্দর 3 তলা ডুপ্লেক্স বাড়ি। আম্মার হাত ধরে যখন বাড়ির মূল গেট দিয়ে ভিতরে ঢুকলাম, আমার দৃষ্টি আটকে গেল ড্রয়িং রুমের বিশাল দেয়ালটায়। সেখানে ঝুলছে
আব্বার হাসি মুখে বাঁধাই করা একটা প্রকাণ্ড ছবি, ফ্রেমে বাঁধানো। ছবিটা দেখা মাত্রই আম্মা বসে পড়ে ডুকরে কেঁদে উঠলেন। গো, দেখা যাও, তোমার পোলা আজ তোমার ভিটা ফেরত আনছে, তোমার অপমানের জবাব দিছে। আমি আম্মাকে জড়িয়ে ধরলাম। আমার চোখের কোণ থেকেও গড়িয়ে পড়ল পরম তৃপ্তির জল। তবে শেষ এখানেই নয়। বড় চাচা যে পাপের পাহাড় গড়েছিলেন, তার শাস্তি তাকে পেতেই হতো। রক্ত বেছে খাওয়ার সুদ আমি রক্ত দিয়ে নেইনি, নিয়েছি আইনি পথে। বড় চাচা বছরের পর বছর ধরে গ্রামের সাধারণ আর গরিব মানুষকে সুদের জালে ফেঁসে জালিয়াতির মাধ্যমে যাদের জমি দখল করেছিলেন, আমি গোপনে সেই সব ভুক্তভোগীদের এক ছাদের নিচে আনলাম। আমার নিযুক্ত শক্ত উকিলের কৌশলে বড় চাচার সমস্ত জালিয়াতি আর সুদের অবৈধ কারবার আদালতের সামনে উন্মোচিত হলো। পুলিশ এসে হাতকড়া পরিয়ে বড় চাচাকে থানায় নিয়ে গেল। যে ভিটা থেকে তিনি আমাদের টেনে হেঁচড়ে বের করেছিলেন, আজ সেই ভিটার সামনে দিয়েই তাকে পুলিশের গাড়িতে উঠতে হলো। সময়ের চাকা ঘুরে নিজের পাপে নিজেই ধ্বংস হলেন তিনি। এর কিছুদিন পর ধুমধাম করে আমার বিয়ে হলো। পুরো বাড়ি আলোয় সেজে উঠল। মামা, মামি, আপু, ধুলাবাই আর গ্রামের সর্বস্তরের মানুষ এসে আমাদের আনন্দে শরিক হলেন। মামি আজ আর পর ভাবেন না, নিজের ছেলের মতো বুকে টেনে নিলেন। ঝড় কেটে গিয়ে আকাশে উঠেছে রোদ। যে পরিবারকে একসময় নিঃস্ব করে দেওয়া হয়েছিল, আল্লাহর অশেষ রহমতে আর সততার জোরে আজ তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আব্বার বাঁধাই করা ছবির দিকে তাকিয়ে মনে মনে বললাম, আব্বা, আপনার ছেলে কথা রেখেছে। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভালো লাগে তবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসলে মানুষের অভাব সবসময় থাকে না, এটি সাময়িক একটা বিষয়, কিন্তু আপনজন যখন সেই অভাবের সুযোগ নিয়ে ঠকায়, সেটি কোনোদিন মন থেকে ছাড়া যায় না। সবাই ভালো থাকুন।